হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আরও একটা নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে। আজ আমি এক্সপ্লেন করতে চলেছি নতুন রিলিজ হওয়া সাউথ ইন্ডিয়ান মুভি থুরাডুমকে, যেটা মিস্ট্রি এবং অ্যাডভেঞ্চারে ভর্তি রয়েছে। তো চলো বেশি দেরি না করে তাড়াতাড়ি মুভি স্টোরিটা জেনে নিই। তবে তার আগে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে নিও, যাতে করে এরকম ধরনের নতুন নতুন মুভি এক্সপ্লেন তোমরা সর্বপ্রথম দেখতে পারো। মুভির শুরুতেই আমরা অনেকগুলো গাড়ি এবং অ্যাম্বুলেন্সকে দেখতে পাই। তারা সবাই জঙ্গলের মধ্যে লোকজনের জীবন বাঁচানোর জন্য যাচ্ছিল, কারণ আগের দিন রাতেই জঙ্গলের মধ্যে আর্থকুইক এসেছিল। আর যারা যারা সেই জঙ্গলে উপস্থিত ছিল তারা সবাই এই আর্থকুইকের শিকার হয়ে গিয়েছিল, আর তারা গুরুতরভাবে আহতও ছিল। তাই জন্য পুলিশ তাড়াতাড়ি করে সবাইকে সেখান থেকে বার করে এবং এক এক করে সবাইকে অ্যাম্বুলেন্সে করে হসপিটালে পাঠাচ্ছিল। তখনই পুলিশ অফিসার জঙ্গলের মধ্যে এমন একটা জিনিস দেখতে পায়, সেটা দেখেই সে পুরোপুরি অবাক হয়ে যায়। আর এখান থেকে সিনটা চলে যায় পাস্টে, আর মুভি শুরু হয় শানমুখ খানকে দেখিয়ে। শানমুখ খান একটা ট্যাক্সি ড্রাইভার ছিল, যে তার পরিবার নিয়ে বেশ হাসি খুশি থাকতো, যেখানে শানমুখ খান পয়সা কামাতো খুব মন দিয়ে, আর পরিবারও খুব ভালোভাবে চালাতো। শানমুখ খানের পরিবারে তার বউ লালিতা, তার ছেলে ববি, আর তার মেয়ের নাম হলো মায়া। তার সঙ্গে সঙ্গে আমরা এটাও জানতে পারি শানমুখ খান নিজের গাড়িকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসে, কারণ সেটাই তার রোজি রুটি ছিল। একদিন এমনই শানমুখ খানের কাছে তার মাস্টারের ফোন আসে এবং মাস্টার জানায় যে তার সাথে সে দেখা করতে চায়। আসলে ছোটবেলা থেকে শানমুখ খানকে সেই মাস্টারটি পড়িয়েছিল। এটা শোনার পরে শানমুখ খান খুবই ইমোশনাল হয়ে যায়। খুশি হয়ে সে তার মাস্টারকে বলে যে আপনার সাথে দেখা করতে আমি অবশ্যই যাব। কিছু সময় পরে আমরা দেখতে পাই ববি তার বন্ধু বান্ধবদেরকে নিয়ে তার বাড়িতে আসে। তখন ললিতা তাকে ভালোভাবে খাতিরদারি করছিল, আর সেই সময় শানমুখ খানের একটা বন্ধু বাইক নিয়ে আসে এবং তাকে ড্রিঙ্ক করতে যাওয়ার জন্য অফার করে। তখন শানমুখ খান তার বউকে কিছু না জানিয়ে সেই বন্ধুটার সাথে বাইকে করে বেরিয়ে যায়। তারপরে শানমুখ খান দোকানে চলে যায়। সেখান থেকে কেনাকাটি করার সময় সে দেখতে পায় তার ছেলে এবং তার বন্ধুরা তার গাড়িটা নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছিল। এটা দেখাতেই শানমুখ খান খুবই অবাক হয়ে যায়, আর তখনই সে তার পিছু নিয়ে নেয়। তারপরে ববি তার বাবাকে দেখতে পায় যে শানমুখ খান তার পিছু করছে, আর তারা খুবই ভয় পেয়ে গিয়েছিল, যার কারণে তার বন্ধু বান্ধবরা সবাই ঘাবড়ে গিয়েছিল। এই চক্করে তাদের গাড়িটা একটা জায়গায় গিয়ে ঠুকে যায়, আর গাড়িতে বেশ ভালোই চোট লাগে। তখন শানমুখ খান তার ছেলেকে গিয়ে একটা থাপ্পড় মেরে দেয়। তারপরে সে তাড়াতাড়ি করে গ্যারেজে চলে যায় তার গাড়িটাকে নিয়ে, কারণ তার গাড়িতে চোট লেগেছিল, সেটাকে সে ঠিক করাবে। গ্যারেজে যাওয়ার পরে মানিয়াল নামের একজন লোক শানমুখ খানের গাড়িটাকে ঠিক করছিল। তখনই শানমুখ খান বাবিকে ফোন করে, কিন্তু অনেকবার ফোন করার পরেও বাবি তার ফোনটা তোলে না, কারণ সে তো তার বাবার থেকে অনেক রেগে ছিল। অন্যদিকে শানমুখ খানের কাছে তার বন্ধু এলাবোরেসের কল আসে। তখন সে তাকে বলে যে মাস্টার জি দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। তারপরে শানমুখ খান তার বউ এবং তার বাচ্চার সঙ্গে সেই মাস্টারকে দেখতে চলে যায়। শানমুখ খান কোনোদিনও ভাবতেই পারেনি তার মাস্টার তাদেরকে এত তাড়াতাড়ি ছেড়ে চলে যাবে। তারপরে মাস্টারের শেষ কার্য সম্পূর্ণ হয়। কিছুদিন পরে যখন শানমুখ খান বাড়ি ফিরে আসে, তখন গ্যারাজের লোক কুট্টি চান তাকে তার সঙ্গে থানা নিয়ে চলে যায়। রাস্তায় শানমুখ খান তাকে বারবার জিজ্ঞাসা করে, আমরা থানাতে কেন যাচ্ছি? একবারের জন্য চান তার প্রশ্নের কোনো উত্তর দেয় না। পুলিশ স্টেশনে পৌঁছে সে বলে যে মানিয়াম লুকিয়ে লুকিয়ে আগের দিন রাতে তোমার গাড়ি নিয়ে ড্রাগ সাপ্লাই করতে যাচ্ছিল, সেই কারণে পুলিশ তাকে ধরে নেয় আর গাড়িটাকেও নিজেদের হিফাজতে রেখে দেয়। মানিয়াম পুলিশের হাত থেকে বেঁচে বেরিয়ে গিয়েছিল, কিন্তু তোমার গাড়িটা রয়ে গিয়েছিল। এটা শোনার পরে শানমুখ খান তো পুরোপুরি অবাক হয়ে গিয়েছিল। তারপরে সে আর শানমুখ খান মিলে একটা অফিসারের সাথে গিয়ে কথা বলে, কিন্তু সেই অফিসারটি তাকে তার গাড়ি দেওয়া থেকে একদমই মানা করে দেয়। আর শানমুখ খান চিন্তায় পড়ে যায় যে সে তার গাড়িটাকে কিভাবে ফেরত নিয়ে আসবে, কারণ সেটাই তো তার রোজি রুটি ছিল। তারপরে রাত্রেবেলা শানমুখ খান আর কুট্টি চান মিলে মানিয়ামের বাবার কাছে যায়। তার বাবা তাদেরকে বলে মানিয়ামের সাথে আমরা বহুদিন ধরে কথা বলি না, আর সে আমাদের জন্য মরে গিয়েছে, আর তাদেরকে রেগে গিয়ে সেখান থেকে তাড়িয়েও দেয়। তারপরের দিন সকালে আবার শানমুখ খান আর কুট্টি অফিসারের কাছে যায়। সেখানে একটি লোক তাদেরকে বলে যে তোমাকে তাহলে কিছু পয়সা খাওয়াতে হবে ভ্যানি নামক এক ব্যক্তিকে, কিন্তু শানমুখ খানের কাছে ভ্যানিকে দেওয়ার মতন কোনো পয়সাই তো ছিল না। শানমুখ খানের অনেক মানানোর সত্ত্বেও ভ্যানি তার কোনো কথাই মানতে চাইছিল না। আর সেই সময় শানমুখ খান তার গাড়ি নিতে জবরদস্তি করে
চলে যায় পার্কিং লটে। ড্যানি নামক এক ব্যক্তি তাকে এটা করতে দেখে নেয়, যার জন্য তাকে থানা থেকে ধাক্কা মেরে বার করে দেওয়া হয়। তার রোজি রুটি এটা ছিল, তাই শানমু খান ভেবে নেয় যা হোক করে সে তার গাড়িটাকে হাসিল করবে, যার জন্য সে আবারও থানাতে চলে যায়। এইবারে থানাতে গিয়ে সে একটা অন্য ইন্সপেক্টর দেখতে পায়। সেখানে জর্জ নামক ইন্সপেক্টর ছিল, আর জর্জকে গিয়ে সে সব কথা বলে দেয়। জর্জ এইসব কথা শোনার পরে তার গাড়ি তাকে ফেরত দেবে বলে ডিসাইড করে, তবে তাকে একটা শর্ত দেয় যে তোমাকে আমার একটা কাজে সাহায্য করতে হবে, তাহলেই আমি তোমার গাড়ি তোমাকে ফেরত দিতে পারবো। আর এই কারণেই শানমু খানও তার গাড়িটা পেয়ে যায়। যখন শানমু খান নিজের গাড়ি নিয়ে ফেরত যাচ্ছিল, জর্জ তখন শানমু খানকে বলে, আজ আমার বন্ধুর বোনের বিয়ে রয়েছে, তুমি কি আমাকে সেখানে ছেড়ে দেবে? তখন শানমু খানও সেখানে রাজি হয়ে যায়। রাস্তার মধ্যে শানমু খান আর জর্জ কথা বলছিল, তখন জর্জ তাকে বলে যে আমার বউয়ের বেশ অনেক বছর আগে মৃত্যু হয়ে গিয়েছিল, তবে থেকে আমি আমার মেয়ের একাই দেখভাল করে থাকি। এখানে শানমু খানও নিজের ফ্যামিলির ব্যাপারে কিছু কথা বলে। তারা কিছু টাইম পরে বিয়েতে পৌঁছে যায়, আর সেখানে গিয়ে জর্জ বিয়েতে এনজয় করতে থাকে। সাথে সাথে শানমু খানকেও সে ড্রিঙ্ক অফার করে থাকে, কিন্তু শানমু খান ড্রিঙ্ক করবে না বলে মানা করে দেয়। তারপরে সেখান থেকে মজা করার পরে জন বেরিয়ে যায়। বেরিয়ে শানমু খানকে বলে, আমাদের এক অফিসারের ফার্ম হাউস রয়েছে এই পাশে, তুমি আমাদেরকে ওখানে নিয়ে চলো। শানমু খানের যাওয়ার ইচ্ছা না থাকলেও তাকে বাধ্য হয়ে সেখানে যেতে হয়। সেই ফার্ম হাউসটা জঙ্গলের একদম মধ্যে ছিল, মানে একদম মিডিলে। সে জায়গাটা খুবই নির্জন ছিল। যাওয়ার সময় জন তখন শানমু খানকে একটা সিক্রেট কথা বলে। কথাটা শোনার পরে শানমু খানের পা থেকে মাটি সরে গিয়েছিল। আসলে জন তাকে মিথ্যে কথা বলেছিল, তারা এখানে একটা ছেলের লাশটাকে দফন করতে এসেছে। জর্জ তখন তাকে বলে সুদেশের মেয়েকে একটা ছেলে খুবই বিরক্ত করত, যার কারণে তার খেল একেবারের জন্য খতম করে দেওয়া হয়েছে। এইসব শোনার পরে শানমু খানের মাথা পুরোপুরি খারাপ হয়ে যায়। সে তো কিছু বুঝতেই পারে না সে কিভাবে রিয়াক্ট করবে। তখন শানমু খান বলে, এই বাজে কাজে আমি আপনাদের হেল্প করতে পারবো না। তখন সেই অফিসারটি বলে, তুই না হেল্প করলে তোর নামে ড্রাগ কেস দিয়ে আমি তোকে ভেতরে ঢুকিয়ে দেবো। তারপর তারা সবাই মিলে সেই ছেলেটার লাশটাকে মাটির মধ্যে কবর দিয়ে দেয়। যদিও বা সারা রাত সে এই ব্যাপারটা নিয়েই ভাবতে থাকে, কারণ সেও এক প্রকার দোষী ছিল। তারপরে শানমু খান গাড়ি নিয়ে ঘরে চলে আসে। তার বউ তাকে দেখে যে সে খুবই মন খারাপ করে রয়েছে। এর আগে কোনোদিনও শানমু খানকে এভাবে সে দেখেনি, তাই সে খুবই অবাক হয়ে যায় এবং তাকে গিয়ে জিজ্ঞাসা করে কি হয়েছে, কিন্তু সে তো কোনো জবাব দেয় না। তারপরে শানমু খান নিজের গাড়ির ডিক্কিটা খোলে। ডিক্কি খুলতেই সে দেখতে পায় যে গাড়ির মধ্যে অনেক রক্তের দাগ রয়েছে। আর তখনই সেখানে ললিতা আসছিল। ললিতা আসার আগেই সে কারের ডিক্কিটা বন্ধ করে দেয়। শানমু খান সেই ব্যাপারটা নিয়ে অনেক চিন্তিত ছিল। সেটা নিয়ে কথা বলার জন্য সে পরের দিন সকালে জর্জের কাছে যায়। জর্জ তখন তাকে বলে, তুমি একটা বাজে স্বপ্নর মতন করে সেটাকে ভুলে যাও। তার সাথে সাথে তাকে হুমকিও দেয় যে সে যদি এই কথাগুলো কাউকে শেয়ার করে তাহলে তার সাথে সাথে পুরো পরিবারকে সে শেষ করে দেবে। এইসব শোনার পরে এসে আবারও ঘরে চলে আসে। ঘরে আসার পরে ললিতা তাকে আবারও জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে, কিন্তু সে তো ললিতার সাথে মিসবিহেভ করে দেয়। এর আগে কোনোদিনও শানমু খান এই কাজটা করেনি, তাই ললিতা খুবই অবাক হয়ে গিয়েছিল যে তার কি হয়েছে। তার সঙ্গে সঙ্গে ললিতা তাকে এটাও বলে যে আজকে আমি তোমার কাপড়ে রক্তের কিছু ছিটে দেখেছি। এটা শোনার পরে তো শানমু খান পুরো ঘাবড়ে গিয়েছিল। সে তাড়াতাড়ি করে সেই শার্টটা নিয়ে লুকিয়ে সেটাকে জ্বালিয়ে দেয়। তারপরে শানমু খান তার ছেলের সাথে দেখা করার জন্য পরের দিন হস্টেলে চলে যায়, কিন্তু হস্টেলের লোক তাদেরকে জানায় যে বাবি তো অনেকদিন আগেই হস্টেল থেকে বেরিয়ে গিয়েছিল, তারপর থেকে আর সে ফেরেনি। এটা শোনার পরেই শানমু খানের অনেক চিন্তা হতে শুরু করে। সে বাবির বন্ধু বান্ধবকেও জিজ্ঞাসাবাদ করে, কিন্তু বাবির বন্ধু বান্ধব তো কিছুই জানতো না সে কোথায় গিয়েছে। সেই জন্য তার ছেলের মিসিং কমপ্লেন লেখাতে সে পুলিশ স্টেশনে চলে যায়। তখনই সে থানার মধ্যে বাইরে রাখা তার ছেলের বাইকটা দেখতে পায়। শানমু খান কিছুই বুঝতে পারে না। তারপর সে তাড়াতাড়ি করে সেই জায়গায় চলে যায় যে জঙ্গলে সেই বাচ্চা ছেলেটার লাশটাকে দফন করেছিল তারা, কারণ সে কিছু না কিছু একটা অনুভব করতে পারছিল সেই দিনও আর আজকেও। আর সেখানে শানমু খান গিয়ে দেখে একটা পার্স পড়ে আছে। সেই পার্সটা সেই ছেলেটারই ছিল। সেটা যখন সে খুলে দেখে তার পা থেকে মাটি মনে হয় সরেই গেছিল, কারণ সেই ছেলেটা আর কেউ না শানমু খানের নিজের ছেলে ববি ছিল। এটা জানার পরে শানমু খান পুরো ভেঙে পড়ে, কারণ তার সামনেই তার ছেলে ববিকে মেরে তারা এখানে কবর দিয়ে দিয়েছে, আর সেও কিনা তাদের সাহায্য করেছে। তারপর রাত্রেবেলা শানমু খান সুধীরের সাথে দেখা করার জন্য তার বাড়ি চলে যায়, আর সুধীরকে জিজ্ঞাসা করে তুমি সেদিন রাতে কার লাশটাকে কবর দিয়েছিলে। শানমু খানের কথাতে সুধীরের সন্দেহ হয়ে যায় যে এখন হয়তো এই সব কিছু জেনে গিয়েছে।
আছে। এরপরেও সুদেশ তাকে একটা কথা বলে না আর মিথ্যে কথা বলে দেয়। তারপরে মুভিটা প্রেজেন্ট সিনে চলে আসে আর আমরা দেখতে পাই পুলিশ আর্থকুইকের শিকার হওয়া লোকগুলোকে রেস্কিউ করছিল। তখনই একটা বড়ির মধ্যে একটা ছেলের লাশ পায় পুলিশ, যেটা দেখার পরে সব লোকেরাই অবাক হয়ে যায়। এই নিউজটা পুরো মিডিয়ার মধ্যে ছড়িয়ে গিয়েছিল। এরপরে জন তার সাথীদেরকে বলে, সবাই যদি এই কথাটা জানতে পারে আমরা কিন্তু বরবাদ হয়ে যাব, যে আমরাই শানমুখ খানের ছেলেকে মেরেছিলাম, তাহলে আমাদের জেল হয়ে যেতে পারে। এরপরে জজ সুদেশকে কল করে, কিন্তু সুদেশ তো একবারের জন্য তার ফোন তোলে না। তারপরে সুদেশকে খোঁজার জন্য সে একটা লোককে পাঠায়, মানে তাদেরই একটা সঙ্গ লোককে, এবং সে যায় গিয়ে দেখে যে সুদেশ সেখানে নেই। সেটা দেখার পরে তো সে আরো বেশি ভয় পেয়ে যায়। তার মনে হয় শানমুখ খান সুদেশকে কিডন্যাপ করে নেয়নি তো, কারণ শানমুখ খানও কিছুদিন ধরে নিজের বাড়ি থেকে গায়েব ছিল। রাত্রেবেলা জর্জ শানমুখ খানের বাড়িতে চলে যায়। জর্জ গিয়ে শানমুখ খানের বউকে বলে যে তার ছেলের লাশ জঙ্গলের মধ্যে পাওয়া গিয়েছে। তখন আমরা শানমুখ খানকে দেখতে পাই যে সুদেশকে একটা ঘরের মধ্যে বন্দি করে রেখে দিয়েছে। সুদেশকে একটা ঘরের মধ্যে বন্দি করে সে খুব মারধরও করছিল আর তাকে বলেই দিয়েছে যে সত্যি কথা না বললে আমি তোমাকে মেরে দেবো। অনেক মার খাওয়ার পরেও সে একটা মুখ খুলে সত্যি কথা বলতে চায় না, কিন্তু সবশেষে এত মার খাওয়ার পরে সে বলে দেয় এই সব কিছু জর্জের প্ল্যান ছিল। জর্জই বলেছিল তোমাকে দিয়ে এই কাজটা করাবে। ইতিমধ্যেই আমরা দেখতে পাই শানমুখ খান জর্জকে কল করে। জর্জ তখন খুবই ঘাবড়ে যায়, কারণ শানমুখ খান তাকে বলে তোমার ছেলের কিছু হয়নি, আপাতত আমি তাকে কিছু করিনি, তুমি কিছু চিন্তা করো না। শানমুখ খানও তখন জাজবাতি হয়ে গিয়ে তার ছেলেকে বাঁচানোর জন্য অ্যাড্রেস বলে দেয়। পরের দিন সকালে শানমুখ খান তার সাথে দেখা করার জন্য সেই অ্যাড্রেসে চলে আসে। তখন জন তাকে বলে তুমি আমার কিচ্ছু বিগড়াতে পারবে না, আর আমি তোমার ছেলেকে মেরেছি। এটা শোনার পরে শানমুখ খান রেগে গিয়ে জর্জকে মারতে থাকে। ওই সময় সেখানে অনেকগুলো পুলিশ অফিসার চলে আসে। শানমুখ খান তখন এক এক করে সবাইকেই মারছিল, কিন্তু সবার শেষে পুলিশওয়ালাগুলো শানমুখ খানকে ধরে নেয়। অন্যদিকে জর্জ ললিতা এবং তার মেয়েকে বানির মার্ডার কেসে ফাঁসিয়ে দিয়েছিল আর তাদেরকেই জেলে ঢুকিয়ে দিয়েছিল। আর অন্যদিকে সব পুলিশওয়ালাগুলো শানমুখ খানকে এনে জেলে ঢুকিয়ে দেয়। তারপরে জজ সব পুলিশওয়ালাগুলোকে এটাই বলে যে আমরা সবাইকে এটাই বলবো যে বাবি তার নিজের বোনের সাথে জবরদস্তি করছিল, সেইটা আগে শানমুখ খান তাকে মেরে দিয়েছে আর এখন সে সেই দোষ থেকে পালাতে চাইছে। এই কথাটা জন সুদেশ নামের একজন অফিসারকে বলছিল। সে কিনা সৎ অফিসার ছিল, যার মনে শঙ্কা ছিল এভাবে শানমুখ খানকে জেলে রাখা উচিত নয়, কিন্তু সে সিনিয়রের চাপে কিছু বলতে পারছিল না। তারপরে এই নিউজটা পুরো মিডিয়ার মধ্যে ছড়িয়ে যায়। সব চ্যানেলরা শানমুখ খানের নামে উল্টো পাল্টা বলছিল, সব লোকেরা কত খারাপ ভাবছিল তাকে। পরের দিন অফিসার শানমুখ খানকে নিয়ে কোর্টে যায়। কোর্টে কেস লড়া হচ্ছিল, তখন জজও শানমুখ খানকে দোষী হিসাবে সাব্যস্ত করে দেয়। এইসব কিছু দেখার পরে জর্জ মনে মনে অনেক বেশি খুশি হচ্ছিল। অন্যদিকে শানমুখ খান জর্জের কাছ থেকে নিজের ছেলের মৃত্যুর বদলা নেবে বলে তরপাড়ছিল। তারপরে শানমুখ খানকে ধরার জন্য জর্জকে মালা পরানো হয় এবং তাকে প্রমোশনও করানো হয়। সবার সামনে সে নাটক করছিল যে কিভাবে সে নিজের জীবনের মধ্যে খেলে শানমুখ খানকে ধরেছিল। কিছু টাইম পরে সুদেশ নামক ব্যক্তি শানমুখ খানকে জেলের মধ্যে খাবার দিতে আসে। সুদেশ হচ্ছে একটা অফিসার। সে তখন তাকে বলে যে তোমার এভাবে হার মানা উচিত নয় শানমুখ খান। অন্যদিকে জর্জ আর ব্যানিকে আমরা দেখতে পাই, তারা শানমুখ খানকে একেবারে মেরে ফেলার প্ল্যান করছিল। তারপর রাত্রেবেলা জর্জ, ব্যানি আর কিছু অফিসার মিলে শানমুখ খানের কাছে আসে আর তাকে বলে আজকে রাত তোমার লাইফের শেষ রাত হবে। তার সাথে সাথে তারা শানমুখ খানকে এটাও বলে যে আমরা মিলে তোমার ছেলেকে কুত্তার মতন মেরেছিলাম। তোমার ছেলে নিজের জীবনের জন্য ভিক্ষা চাইছিল রীতিমতো, কিন্তু আমি তাকে তড়পিয়ে মেরে ফেলেছি। এটা শোনার পরে শানমুখ খান খুবই রেগে যায় আর রেগে গিয়ে এক এক করে তাদেরকে মারতে শুরু করে দেয়। তাদের সাথে হাতাপাই হচ্ছিল। ইতিমধ্যেই সে প্যানি নামক এক অফিসারকে মেরে ফেলে, যেও কিনা এই সব কিছুর মধ্যে মিলিতে ছিল। তাকে মেরে তার লাশটাকে একটা বস্তার মধ্যে ভরে গাড়ি করে নিয়ে বেরিয়ে যায় সেখান থেকে। আর তার সাথেও সে সেটাই করেছে যেটা সে তার ছেলের সঙ্গে করেছিল। এই কথাটা যখন জর্জ জানতে পারে তখন সে সব জায়গায় শানমুখ খানকে খোঁজার চেষ্টা করতে থাকে। এরপরে জর্জ এসে শানমুখ খানের ওয়াইফ এবং তার মেয়েকে খুব টর্চারও করছিল। তারপরে জর্জের কাছে একটা ফোন আসে, সেটা শানমুখ খানেরই ছিল। শানমুখ খান তখন বলে যে আমি তোমার মেয়েকে মারতে যাচ্ছি, যদি বাঁচাতে পারো তাহলে বাঁচিয়ে নাও। আর সেই জন্যই তাড়াতাড়ি করে সে তার মেয়েকে বাঁচানোর জন্য ঘরে চলে আসে। জর্জ যখন এসে পৌঁছায় সে দেখতে পায় ব্যানির লাশটা গাড়ির মধ্যে বসানো অবস্থায় পড়ে রয়েছে।
তার এই অবস্থা দেখে জর্জ তো খুবই ভয় পেয়ে গিয়েছিল। ইতিমধ্যে শানমু খান জর্জের উপরে হামলা করে দেয় আর এদের দুজনের মধ্যে অত্যন্ত ভয়ানক লড়াই হতে শুরু করে দেয়। এই লড়াইয়ের মধ্যে শানমু খান জর্জকে খুব বাজেভাবে মারছিল আর তখন জর্জের মেয়েও জানলা থেকে তার পাপাকে দেখছিল। আর এখানে শানমু খান জর্জকে মারতে মারতে তাকে মেরেই ফেলে দেয়। আর এখানে আমরা আরো একটা সত্যি কথা জানতে পারি, জর্জের মেয়ে আর ববি দুজনকে খুব ভালোবাসতো। একদিন এমনই তাদের এই ভালোবাসার মধ্যে বাধা হয়ে দাঁড়িয়ে যায় জর্জ, আর তারপরে ববিকে এসে রাস্তা থেকে সরিয়ে দেয়। আর ববিকে মারার পরে জর্জ শানমু খানের গাড়ির মধ্যে তার লাশটাকে লুকিয়ে রেখেছিল, যার পরে তারা সবাই মিলে শানমু খানের ছেলের লাশটাকে কবর দিয়ে দেয়। নিজের ছেলের মৃত্যুর বদলা নিয়ে সে শান্তি পায়। এই পরে সে সবার কাছে গিয়ে স্যালেন্ডার করে দেবে। তারপরে শানমু খান গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করে দেয়। সেখানে রিপোর্টার তাকে জিজ্ঞাসা করে, আপনি আপনার ছেলেকে কেন মেরেছেন? তখন শানমু খান বলে, আমি আমার ছেলেকে মারিনি, আমি আমার ছেলেকে যারা মেরেছে তাদেরকে মেরেছি। আর এর সাথে সাথেই মুভিটা এখানে এন্ড হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের এই মুভি এক্সপ্লেনেশনটি কেমন লেগেছে কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলো না। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা করছি আরো একটি নতুন মুভি এক্সপ্লেনিং ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।